ক্যাফে থেকে বেরিয়ে পার্ক করে রাখা সব লাক্সারিয়াস স্পোর্টস বাইকগুলোর দিকে এগিয়ে যেতে লাগলো সবাই। শত শত বাইকেই ভিড়ে কার্বন ফাইবার বডি আর নীল লাল স্ট্রাইপের BMW M1000 বাইকটা লন্ডনের পার্কিং লটে শিকারি চিতার মতো ওত পেতে আছে। আসিফ আর নোহা সেদিকেই এগিয়ে যেতে লাগলো। যাওয়ার পথে শাওনকে দেখে নোহা এক হাতে ওর ক্লিন সেভ ফর্সা গাল টেনে আদুরি গলায় বলল, মন খারাপ করিস না শান, চলে আয়। ভাগ্যের চাক্কা একটা খুললেও খুলতে পারে। বেস্ট অফ লাক ব্রো। বলেই হেসে চোখ টিপ দিয়ে চলে গেল নোহা। শাওন নিজের গাল ডলতে ডলতে ওদের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে উঠল, আমার ভাগ্যে চাক্কায় নাই কোনো, খুলব কিডা? বাল ছালের কপাল আমার। বলেই দুঃখে কষ্টে হাতের হেলমেটটা দিয়ে কপাল ঠুকে দিল শাওন। লন্ডনের হাড়কাঁপানো 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। নোহা টাইট লেদার প্যান্ট, মোটা ডেনিম জ্যাকেট আর অ্যাঙ্কল বুট। তবুও ঠান্ডার তীব্রতা হাড় অবধি পৌঁছে যাচ্ছে। আসিফ দক্ষ হাতে হেলমেটটা পরে বাইকের ওপর চেপে বসতেই নোহা ক্ষিপ্রতার সাথে নিজের হেলমেটটা পরে নিল। তারপর আসিফের চওড়া কাঁধে এক হাত রেখে উঁচু পেছনের সিটটায় উঠে বসল সে। বাইকের অ্যারোডাইনামিক শেপের কারণে নোহাকে বেশ খানিকটা ঝুঁকে আসিফের পিঠের সাথে লেপ্টে বসতে হলো। দুহাত দিয়ে আসিফের পেট শক্ত করে জড়িয়ে ধরে নিজেকে স্থির করে নিল সে। আসিফ বাইকের স্টার্ট দিয়ে ইঞ্জিনের গর্জন তুলল। মিররে নোহার চোখের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, হোল্ড অন টাইট বেবি। আজকে 90 ক্রস হয়ে যাবে। নোহা কিছুটা শঙ্কিত গলায় আসিফের কানে ফিসফিস করে বলল, বাট বেইব, ট্রাফিক। আসিফ ড্যাশবোর্ডে স্পিডোমিটারের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, ফাক ইউ ট্রাফিক। জাস্ট এনজয় দ্য রাইড। বলেই এক হ্যাচকা টানে বাইকটি স্টার্ট দিয়ে তীরের মতো সামনের দিকে ছুটে গেল। চোখের পলক নীল লাল রঙের দানবটা লন্ডনের কুয়াশাচ্ছন্ন রাস্তায় অদৃশ্য হয়ে গেল। তাদের গন্তব্য এখন শহরের সবচেয়ে অভিজাত নাইট ক্লাব, দ্য বক্স। একের পর এক বাইক স্টার্ট দিয়ে সবাই রওনা দিল। প্রত্যেকের পেছনেই তাদের নিজ নিজ গার্লফ্রেন্ডরা শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে। শুধু শাওনের বাইকের পেছনের সিটটা খা খা করছে। শাওন স্কেলেটরে চেপে বাইক স্টার্ট দিতে যাবে তখনই কাফি নামের একটা ছেলে বাইক নিয়ে শাওনের পাশ দিয়ে যাওয়ার সময় গতি কমিয়ে দিল। হেলমেটের কাচটা একটু উঁচিয়ে শাওনের দিকে তাকিয়ে টিপ্পনি কেটে বলল, ব্রো, পেছনটা ফাঁকা কেন? ভূতটুতো কিছু নিছস নাকি? দেখি না তো। কাফির বাইকের পেছনে বসা নীলাও হাসি চেপে রাখতে পারল না। সে পেছনে ফিরে চেঁচিয়ে বলে উঠল, বেবি, প্যারা নাই। আশেপাশে অনেক আছে, একটা ধরে বসিয়ে দে। শাওন হেলমেটের ভেতর থেকেই তৃপ্ত হেসে বলে উঠল, আবে যা তোরা। দুদিন গেলেই টের পাবি মাইয়া মানুষকো কি জ্বালা। আমি ভূত পেতনি লইয়াই ঘুরি। মাইয়া মানুষ গোথেইকা ঢের ভালাইরা। তারপর একবার পিছনে তাকিয়ে শান্তির শ্বাস ফেলে বলল, হাহ, কি শান্তি, বাতাস খামু আর জামু। ফ্ল্যাটে ফিরেই সোজা ওয়াশরুমে ঢুকেছে আসিফ। বাইরে তীব্র শীতের চাদর বিছানো। আসিফ একটা লম্বা হট শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এল। সুগঠিত শ্যামলা শরীরে কেবল একটা সাদা তোয়ালে জড়ানো। শরীরটা আগের থেকেও বেশ খানিকটা চওড়া হয়েছে। বুকের মাসলগুলোর খাদ স্পষ্ট। কাঁধের পেশিগুলোতে পানির দানাগুলো মুক্তোর মতো চিকচিক করছে। আরেকটা ছোট তোয়ালে দিয়ে মাথার ভেজা চুলগুলো মুছতে মুছতে আয়নার সামনে এসে দাঁড়ালো সে। আয়নার সামনে দাঁড়াতে না দাঁড়াতেই সাইড টেবিলের ওপর রাখা আইফোনটা সশব্দে বেজে উঠল। আসিফ হাত বাড়িয়ে ফোনটা হাতে নিতেই দেখল স্ক্রিনে রোজির মিষ্টি মুখটা ভেসে উঠছে, ভিডিও কল। আসিফের ঠোঁটের কোণে মুহূর্তেই এক চিলতে প্রশান্তির হাসি ফুটে উঠল। সে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতেই কলটা রিসিভ করল। স্ক্রিনে রোজির মুখটা দেখা যেতেই বোঝা গাল ফুলিয়ে রেখেছে মেয়েটা। ওর চপল চোখের চাহনিতে খুশির বদলে স্পষ্ট অভিমান। আসিফ কিছু বলার আগেই রোজি ওপাশ থেকে বেশ ভারী গলায় বলে উঠল, ভাইয়া, আমি কিন্তু তোমার ওপর ভীষণ রাগ করে আছি। একদম কথা বলবে না আমার সাথে। আসিফ গায়ের তোয়ালেটা একটু ঠিক করে নিয়ে ফোনের ক্যামেরাটা নিজের মুখের সামনে ধরল। হাসিমুখে বলল, আরে, আমার লক্ষ্মী ফুলটা আবার রাগ করল কেন? সকালেই তো কথা হলো। রোজি মুখটা আরও একটু ফুলিয়ে নিয়ে বলল, কিছু করনি মানে? আব্বু মাত্র ড্রয়িং রুমে সবাইকে জানালো তুমি সামনের সপ্তাহে দেশে আসছো। অথচ আমি সকালে এত কথা বললাম, কিছুই বললে না তুমি। আসিফ ভিজে চুলগুলো পেছনে ঠেলে দিয়ে আফসোসের সুরে বলল, কি বলছিস, আব্বু বলে দিয়েছে? যা, আমার সারপ্রাইজটাই মাটি করে দিল। আমি তো ভেবে রেখেছিলাম একেবারে তোর সামনে গিয়ে দাঁড়িয়ে তোকে চমকে দিব। যাই হোক 10 তারিখ সকালে তোর ঘুম ভাঙানোর দায়িত্ব আমার। রোজি এবার খিলখিল করে হেসে দিয়ে বলল, উহু, পারবে না। কেননা সেদিন রাতে এক্সাইটমেন্টে আমি ঘুমাতেই পারবো না। আসিফ এবার শব্দ করে হেসে দিল। আদরের বোনটার এই সহজ আনন্দটুকুই ওর সকল ক্লান্তি ধুয়ে দিল। হাসি থামিয়ে আসিফ জিজ্ঞেস করল,
আচ্ছা, মাহির ভাই কোথায়? রোজি এবার পিছনের ক্যামেরা অন করে সোফায় বসে অত্যন্ত একাগ্রতায় প্যাডে কাজ করা মাহিরকে দেখিয়ে দিল। এদিকে ওর কোন ধ্যান নেই। আচ্ছা, ভাই কাজ করুক। ক্যামেরা ঘোরা। রোজি ফের ফ্রন্ট ক্যামেরা অ্যাক্টিভ করল। এখন বল তো, আমার ফুল কি চায় ভাইয়ার কাছ থেকে? ফুল শুধু তার ভাইয়াকেই চায়। সেভলি চলে এসো আমার কাছে। ওকে, যদিও আমি আমার ফুলের জন্য অলরেডি দুটো সারপ্রাইজ নিচ্ছি সাথে। বেডের কার্নিশে মাথা এলিয়ে দিয়ে বলল আসিফ। কি সারপ্রাইজ? উদ্ধৃতি চিহ্ন। বললে তো সারপ্রাইজ আর সারপ্রাইজ থাকলো না। তাহলে বললে কেন? এখন তো কৌতূহলে আমার ঘুমই হবে না। বলো না প্লিজ। বোনের জেদের কাছে হার মেনে আসিফ হাসল। আচ্ছা তাহলে শোন, আমার প্রিন্সেসের জন্য একটা প্রিন্সেস ড্রেস। আর আর আসিফ এবার গলার স্বর একটু নিচু করে বলল। আর তোর ভাবি? রোজি চমকে উঠল। মানে, কি বলছো এসব ভাইয়া? ভাবি মানে? কাউকে বলবি না কিন্তু। তোর জন্য একটা সুন্দরী ভাবি নিয়ে আসছি। রোজির উচ্ছ্বাস এক নিমেষে থমকে গেল। অবিশ্বাসের সুরে বলল, ভাইয়া, তুমি এসব কি বলছো? ভাবি মানে? তাহলে তুবার কি হবে? তুবার নামটা শুনতাই আসিফের চোয়াল শক্ত হয়ে এল। তাচ্ছিল্যের সুরে বলল, কি আবার হবে? বাপ চাচারা মিলে ওকেও দেখে শুনে ভালো কোথাও বিয়ে দিয়ে দেবে। আর চাইলে ওর পুরনো প্রেমিকের কাছেও ফিরে যেতে পারে। সেটা সম্পূর্ণ ওর ইচ্ছে। ভাইয়া তুমি এসব বলছো? তুমি না তুবাকে অনেক ভালোবাসতে। অস্বীকার করব না, করতে পারবো না, কিন্তু সেগুলো পুরনো অনুভূতি। জীবনের আসল মানে তো এখন বুঝতে পারছি। যাই হোক তোর ভাবি কিন্তু অনেক ভালো একটা মেয়ে। তোর ভাইয়াকে খুব ভালোবাসে। ভাবি মানে, তুমি কি একেবারে বিয়েই করে নিয়েছো ভাইয়া? আরে বাবা, হবু ভাবি। কিন্তু একদিন তো পুরোপুরিই হয়ে যাবে, তাই না? এখন থেকেই প্র্যাকটিস কর। বেশি দেরি করব না। এখান থেকে ফিরেই সবাইকে জানাবো। আচ্ছা, আগে ছবি দাও। পছন্দ না হলে কিন্তু হবে না। আসিফ মুচকি হেসে নোহার কয়েকটা ছবি আর একটা ছোট মেসেজ সেন্ড করে দিল রোজিকে। রোজি লাইনে থেকেই ছবিগুলো দেখতে লাগলো। নোহার স্মার্টনেস আর সৌন্দর্য দেখে ওর চোখ ছানাবড়া হয়ে গেল। বিস্ময় নিয়ে বলল, ওয়াও, কি সুন্দর আর স্মার্ট মেয়ে। ভাবি আমার খুব পছন্দ হয়েছে, ভাইয়া। তাড়াতাড়ি চলে এসো। আর ভাবিকেও সাথে আনবে, কেমন? ভাবির সাথে মিট করার তাড়া সইছে না আমার। তোর ভাবিও তোর সাথে মিট করার জন্য এক্সাইটেড। কত বলে তোর কথা। এতক্ষণে রোজির পরনের কাপড়ের দিকে লক্ষ্য করল আসিফ। বিস্ময় নিয়ে বলল, দাঁড়া দাঁড়া, আমার ফুল কি শাড়ি পরেছে আজকে? রোজি চটজলদি হাসি মুখে উপর নিচ মাথা নেড়ে, হ্যাঁ, বুঝাল। আচ্ছা, দেখি তো। ফোনটা হেলান দিয়ে রেখে দূরে গিয়ে দাঁড়া। রোজি আসিফের কথা বত ফোনটা বালিশের সাথে হেলান দিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। এবার রোজির পা থেকে মাথা পর্যন্ত স্ক্রিনে ভেসে উঠেছে। আসিফ মুহূর্তকাল মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তারপর তৃপ্তির সুরে বলল, মাশা আল্লাহ, আমার ফুলটা এত বড় হয়ে গেল কখন? বিদেশের মাটিতে পড়ে থাকলে বুঝবে কি করে? হালকা অভিমানী সুরে বলল রোজি। আসিফ হাসল। সেই হাসিতে এক অদ্ভুত প্রশান্তি। তবে পরক্ষণেই গলায় সিরিয়াস ভাব নিয়ে বলল, ফুল শোন, তোর ভাবির জন্য দুই একটা শাড়ি কিনে রাখিস তো। দেশে গিয়ে ওকে গিফট করব। রোজি বুড়ো আঙুল উঁচু করে বুঝালো, ডান। আসিফ কল কেটে দিলে রোজি উত্তেজনায় বিছানা থেকে এক লাফে নেমে মাহিরের সামনে গিয়ে দাঁড়ালো। কোমরে হাত দিয়ে বেশ দাপটের সাথে বলল, মাহির ভাই, আমার ভাইয়া, আমার জন্য একটা সুন্দরী ভাবি নিয়ে আসছে। আপনার আর আপনার বোনের আর কোন টাইম নেই, ওকে? আপনার বোন এখন দেখবে, জ্বলবে আর লুচির মতো ফুলবে। আমার ভাইয়াকে পাত্তা দেওয়া হচ্ছিল না? মাহির প্যাড থেকে চোখ তুলে ভ্রু কুঁচকে তাকালো রোজির দিকে। অতি খুশিতে মাথার দুই একটা তার ছিঁড়ে গেল নাকি? কি দেখছেন? এভাবে চোখ পাকড়ে দেখে লাভ নেই আর। আমাদের দল এখন ভারী হচ্ছে, বুঝলেন? মাহির ওর পাগলামিতে সায় দিল না। চোখ নামিয়ে ফের নিজের কাজে মন দিল। ইম্পর্ট্যান্ট কন্ট্যাক্ট। মাহিরের এহম নির্লিপ্ততা দেখে ফুঁসে উঠল রোজি। ঘরে এত কিছু হয়ে যাচ্ছে তবুও প্যাড থেকে মাহিরের মনোযোগ বিচ্ছিন্ন হচ্ছে না। কি এমন গুরুত্বপূর্ণ কাজ প্যাডে? মাহিরের এমন একাগ্রতা দেখে রোজি এবার ওর হাত থেকে ছো মেরে প্যাডটা নিজের হাতে নিয়ে নিল। প্যাডের স্ক্রিনে চ্যাট পেজ ওপেন হয়ে আছে। রোজি কোনো কিছু খেয়াল না করে সোজা আইডির প্রোফাইল পিকের দিকে চোখ দিল। সেখানে ফর্মাল ড্রেসে সুন্দর ওর এক নারীর ছবি। মুহূর্তেই রোজির চোখ দুটো বড় বড় হয়ে কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো যেন। কোন কাল বিলম্ব না করেই ও একেবারে মাহিরের উপর ঝাঁপিয়ে পড়ল। দুহাতে ওর চুল টেনে দিতে দিতে বলতে লাগলো, ঘরের বউকে এভয়েড করে বাইয়ের মেয়ের সাথে মধুর আলাপ করা হচ্ছে।
সব কটা চুল ছেড়ে টাকলা বানিয়ে বসিয়ে রাখব। তখন দেখব কে নজর দেয়। মাহির আচমকা এই আক্রমণে দিশেহারা হয়ে গেল। সে রোজির হাত থেকে নিজের চুল বাঁচানোর চেষ্টা করতে করতে উঠে বলল, আরে বাবা, উনি আমার এক ক্লায়েন্ট। এছাড়াও বিবাহিতা মহিলা উনি। স্বামী, সংসার, বাচ্চা সব আছে ওই মহিলার। আর তুই কি ভাবছিস? আজকাল বিবাহিত মহিলারাই বেশি পরকিয়া করে বেড়ায়। আমি কিছু বুঝি না, বলেই রোজি হাতে আরও একটু বল প্রয়োগ করে মাহিরের চুল টেনে ধরল। রোজি এবার কিন্তু ব্যথা লাগছে। ছাড় প্রাণ, এই জন্মে তোকে আর কোন দিন এভয়েড করার দুঃসাহস দেখাবো না। প্রমিস। রোজি ছাড়ল না। ও নিজের সবটুকু শক্তি দিয়ে মাহিরের হালকা কোকানো টেক্সচার চুলের সিল্কি গোছা চেপে ধরে আছে। মাহির সোফায় বসে থাকার কারণে রোজির কোমর ঠিক তার মুখের সমান্তরালে। মেয়েটা দুহাত উপরে তুলে মাহিরের চুল চেপে ধরায় ওর শাড়ির ভাঁজ আলগা হয়ে ফর্সা উদরটুকু মাহিরের চোখের সামনে পুরোপুরি উন্মুক্ত হয়ে পড়ল। মাহির এতক্ষণ ডিফেন্সিভ মোডে থাকলেও হঠাৎ এই দৃশ্য দেখে ওর চোখের মনি গাঢ় হয়ে এল। ঠোঁটের কোণে খেলে গেল এক চিলতে অতি ধূর্ত হাসি। বিদ্যুৎ বেগে রোজির সেই উন্মুক্ত উদ্রে মুখ ডুবিয়ে দিল সে। মুহূর্তের মধ্যে রোজির সারা শরীরে যেন 400 ভোল্টের এক তীব্র বৈদ্যুতিক তরঙ্গ বয়ে গেল। হাতের মুঠো থেকে মাহিরের চুলগুলো আলগা হয়ে এল, পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। মুহূর্তের জন্য এক পাথরের মূর্তিতে পরিণত হলো ও। কিন্তু সেই নিস্তব্ধতা স্থায়ী হল না। মাহির ওর মুখটা সামান্য নড়াচড়া করতেই রোজির সব জোরটা কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেল। মাহিরের মুখের খোঁচা খোঁচা পৌরুষদীপ্ত দাড়ির ঘর্ষণে রোজির উদর দেশের নরম চামড়ায় তীব্র সুরসুরি জেগে উঠল। রোজি আর নিজেকে ধরে রাখতে পারল না, উচ্চস্বরে খিলখিল করে হাসতে হাসতে ভারসাম্য হারিয়ে মেঝের কার্পেটের উপর লুটোপুটি খেতে লাগল মেয়েটা। মাহির তবুও থামল না। শিকারী যেমন তার শিকারকে ছাড়ে না, তেমনি এবার মাহির রোজিকে মাটি থেকে পাজাকোলা করে তুলে সোফায় শুইয়ে দিল। এরপর ক্ষিপ্রতার সাথে দুই হাত দিয়ে ওকে দুমদাম কাতুকুতু দিতে লাগল। হাসতে হাসতে রোজির পেটে যেন খিল লেগে গিয়েছে, গাল দুটো টকটকে লাল হয়ে উঠেছে। উত্তেজনায় আর হাসির চোটে এখন ওর দম বন্ধ হয়ে আসবার জোগাড়। রোজি শ্বাস নিতে পারছে না বুঝতে পেরে মাহির এবার নিজের হাত থামালো। রোজির চপলতার সাথে তাল মিলাতে মাহিরও খানিকটা ক্লান্ত হয়ে পড়েছে। সে ধীরলয়ে রোজির বুকের ওপর নিজের মাথাটা এলিয়ে দিয়ে ওর দেহের ওপর প্রায় আধশোয়া হয়ে গেল। রোজি তখনও হাঁপাচ্ছে, বুকের ধরফরানিটা কমেনি। দাঁত দিয়ে শক্ত করে নিচের ঠোঁট কামড়ে ধরে রেখেছে। মাহির যদি আবারও হামলে পড়ে, এই ভয় রোজি মাহিরের মাথাটা দুহাতে শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরল। মাহিরও পরম আবেশে দুচোখ বন্ধ করে প্রিয়তমার এই উষ্ণতাটুকু মন ভরে উপভোগ করতে লাগল। রোজির হাঁসফাঁস অবস্থাটা একটু থিতু হয়ে আসতেই ঘরের গুমোট ভাবটা নেমে এলো। মাহির পরম তৃপ্তিতে চোখ বুজে রোজির বুকের স্পন্দন অনুভব করছে। ওর শরীরের মিষ্টি ঘ্রাণ যেন মাহিরের সারাদিনের সব ক্লান্তি হরণ করে নিচ্ছে। বেশ কিছুক্ষণ ওভাবেই থাকার পর মাহির আলতো করে মাথা তুলে রোজির চোখের দিকে তাকালো। আমার ঘরে এত সুন্দরী আর লক্ষ্মী একটা বউ থাকতে আমি বাইরের রংচঙা মেয়েদের দিকে নজর দিব? পাগলা কুত্তায় কামড়িয়েছে আমাকে, হু। আমি তো একটু মজা করছিলাম, মাহির ভাই। তাই বলে মজা করে আমাকে ব্যথা দিবি? সিরিয়াসলি, ব্যথা পেয়েছেন আপনি? অন্য সময় তো শরীরের সব শক্তি দিয়ে চুল টেনেও শুনতে হয়, শরীরে এক রত্তিও জোর নেই আমার। মাহির বাঁকা হাসল। রোজির থুতনির ডগায় আলতো করে নাক ঘষে দিয়ে বলল, এতদিন শুধু শুনতাম, মেয়েরা জেলাস হলে তাদের দেহে অসুরের শক্তি ভর করে। কিন্তু আজকে প্রমাণও পেলাম। ইস, চুলের গোড়াগুলো টন টন করছে আমার। রোজি এবার বিচলিত হয়ে উঠল। মাহিররে চুলের ভাঁজে আলতো হাত বুলিয়ে দিতে দিতে বলল, সরি মাহির ভাই। আমি বুঝতে পারিনি এতটা লাগবে। রোজির হাতের কোমল স্পর্শ মাহিরের মাথার ত্বকে প্রশান্তির ছোঁয়া বুলিয়ে দিতে লাগল। মাহির আরাম পেয়ে আবারও চোখ বুজে ফেলল। তপ্ত স্বরে বলল, হু, এবার আরাম লাগছে। রোজি কোমল স্বরে বলল, আচ্ছা উঠে বসুন, আমি সুন্দর করে বিলি কেটে দিচ্ছি। না, এভাবেই কেটে দে। বলেই মাহির রোজির মাঝে আরও নিবিড়ভাবে জেকে নিল নিজেকে। তুবা পা টিপে টিপে দুতলার করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল। আসিফের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় হুট করেই ওর পা দুটো থেমে গেল। দীর্ঘ 1.5 বছর এই ঘরটা এক গভীর নিস্তব্ধতায় ডুবেছিল। আসিফ চলে যাওয়ার পর থেকে এ দরজায় তালা ছাড়া আর কিছুই দেখেনি তুবা। আজকে আসিফ ফিরবে বলে পরিষ্কার করার জন্য দরজা খোলা হয়েছে। অজান্তেই তুবা দরজার চৌকাঠে এসে দাঁড়ালো। বুকের ভেতর এক অদ্ভুত ধরফরানি। ভেতরে চোখ পড়তেই সামনের দেয়ালে টাঙানো আসিফের সেই বিশাল ফ্রেমের ছবিটার ওপর ওর দৃষ্টি আটকে গেল। এটি আসিফের বিশ্ববিদ্যালয়ের কোনো এক কালচারাল প্রোগ্রামের ছবি। গিটার হাতে স্টেজে আবিষ্ট হয়ে গান গাইছে আসিফ।
স্ট্যান্ডের মাথায় আটকে রাখা মাইক্রোফোনের সামনে পা দুটো হালকা ফাঁক করে শটাং দাঁড়িয়ে আছে লম্বাটে দেহের আসিফ। গভীর সুরের টানে ওর চোখ দুটো বুজা, ডান হাতের আঙুলগুলো গিটারে তারের ওপর ছন্দ তুলে আটকে আছে। ফ্রেমের নিচের অংশে দেখা যাচ্ছে উচ্ছ্বসিত দর্শকদের অসংখ্য হাত। আজ থেকে প্রায় ৩-৪ বছর আগের ছবি এটা। গান গাওয়ার সময় বন্ধুরা স্টেজের নিচ থেকে ছবিটি তুলেছিল। ছবির স্টাইলটা ভীষণ পছন্দ হয়েছিল আসিফের, তাই সেটা বাঁধিয়ে দেয়ালে টাঙিয়ে রেখেছিল সে। তুবা কপাটে হেলান দিয়ে অপলক চেয়ে রইল। ছবির প্রতিটি রেখা যেন আজ ওর সামনে জীবন্ত হয়ে উঠছে। শ্যাম বর্ণের নিখুঁত গাল, চোখা নাক, বাদামি ঠোঁট আর ঘন মোটা ভ্রু। ঘেউ খেলানো একরাশ চুল সুগঠিত কপাল ছুঁয়ে আছে। কনুই পর্যন্ত নিপুণভাবে শার্টের হাতা গোটানো, যার নিচ থেকে দেখা যাচ্ছে লোমশ শ্যামলা হাত। লম্বা লম্বা আঙুলগুলো সুর তুলতে ব্যস্ত। কণ্ঠ নালীটা সামান্য উঁচু হয়ে আছে, তার আশেপাশের সবুজ রগগুলোও কেমন মাথা ছেড়ে দাঁড়িয়ে আছে। যদি প্রশ্ন করা হয়, আসিফকে তুবা এতটা মনোযোগ দিয়ে কোন দিন দেখেছে কি? উত্তর হবে, না, কেননা এই ছেলেকে যে মেয়েই একটিবার সচল দৃষ্টি দিয়ে দেখাবে, সেই এই শ্যাম বর্ণের পুরুষটার প্রেমের ফাঁদে পড়তে বাধ্য হবে। তুবার কি হলো কে জানে? ছবিটা থেকে চোখ সরাতে ইচ্ছে করল না ওর। কতক্ষণ একইভাবে তাকিয়ে রইল সেই দেয়ালের পানে। তন্মধ্যেই পেছনে থেকে এক পরিচিত ডাকে ওর মোহভঙ্গ হলো। বাড়ির পুরনো কাজের মেয়ে রহিমা হাতে একটা বালতি আর মোছার কাপড় নিয়ে সেখানে এসে দাঁড়িয়েছে। রহিমার কণ্ঠস্বরে তুবা চমকে নিজেকে একটু সামলে নিল। রহিমা অবাক হয়ে জিজ্ঞেস করল, আফা মনি, কিছু লাগবো আপনার? এমনই খাড়া রয়েছেন যে? তুবা দ্রুত পেছনে ফিরে মৃদু হেসে বলল, না রহিমা আপু, কিছু লাগবে না, ঘরটা গোছানো হয়েছে কি না দেখছিলাম। বলেই তুবা আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে নিজের ঘরের দিকে পা বাড়াল।